মাঠে মাঠে ঘাটে যত্রতত্র ওঁত পেতে থাকা জম, কিন্তু বাজারে সবজির দাম কম। সকালে চা খেয়ে জানলা দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, মনে বড় সাধ জাগে বাংলাদেশে আসার। আবার সেই গণভবন, আবার সেই আয়নাঘর, আবারও চারপাশে সব দোসর দালালের বিচরণ, আবারও সেই ক্ষমতা, সবাই আবারও উঠবে বসবে তার ইশারায়। কিন্তু হঠাৎ বিমানের শব্দে তার দিবাস্বপ্ন ভেঙে যায়। তখন চারদিকে তাকিয়ে দেখে সে চার দেয়ালেই বন্দী আছেন। ক্ষমতা হারানোর দীর্ঘশ্বাস আর চাপা কষ্ট নিয়ে ফেসবুকেই ছাড়েন সেই ক্ষোভ। এসব কথামালাই এখন তার শেষ ভরসা, যেখানে মোটেও অনুশোচনার ছিটাফোঁটা পর্যন্ত নেই। মোদির দরবারে আশ্রয় নেয়া এই স্বৈরাচার এখনো বাংলাদেশে ফেরার দিবাস্বপ্ন দেখছে, এমনকি দেশে ফিরে আবারও সবাইকে তার ঝুলিয়ে মারার হুঙ্কার। কিন্তু সেই স্বপ্ন যে পূরণ হবার নয়। এদিকে কিছুক্ষণ পর অনেকের আপা আপা ডাক শুনে হারিয়ে যায় আবারও তার স্বপ্নপুরীতে, যেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেখানে তিনি যা বলতেন তাই হতো। কারো সাধ্য ছিল না তার কথার অবাধ্য হওয়ার। সচিবালয় থেকে সংসদ সবখানেই ছিল হাসিনার একক আধিপত্য, যেন তিনিই ছিলেন তার রাজ্যের অঘোষিত মহারানী। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে টিকতে না পেরে একটা সময় এই মহারানীকেই তার রাজ্য ছেড়ে পালাতে হয়েছে। এখন শেখ হাসিনা এক পলাতক গণহত্যাকারীর নাম। মোদির ভারতে তিনি লোকচক্ষুর অন্তরালে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতিতে যার ফিরে আসার সামান্য সম্ভাবনাও নেই। ঢাকায় তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য হত্যা মামলা। এদিকে হত্যা মামলার আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার। শেখ হাসিনা কি করবেন এখন? দেখতে দেখতে দিল্লির দরবারে ৮ মাস পার করে ফেললেন হাসিনা। তার সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ। হাসিনা পালিয়ে যাওয়ার পরই তার পতন হজম করতে না পেরে শুরু হয় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের নানা রকম চাপ। আর সেই সাথে শুরু হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন। তাদের অন্তরে যে অনল দহন চলছে তা স্পষ্ট বোঝা যায় গদি মিডিয়ায় নানা মিথ্যা অপপ্রচারের মাধ্যমে। হাসিনা পতনের পর গদি মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার ব্যর্থ চেষ্টাও চালিয়েছে। গত ১.৫ দশকে সন্ত্রাসী মাফিয়া লীগের রক্তাক্ত তাণ্ডবে চুপ থাকা ভারত সরকার হাসিনার পতন আর সহ্য করতে না পেরে প্রতিশোধ নিতে বন্ধ করে দেয় ভারতীয় ভিসা। এছাড়া ভিসা প্রদানে করারোপ, ট্রান্সশিপমেন্ট বাতিল সহ নানাভাবে চাপে ফেলার চেষ্টা করেই চলেছে মোদির ভারত। তবে এতেই থেমে থাকেনি মোদি সরকার। বাংলাদেশকে আবারও কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা প্রতিনিয়ত নীলনকশা করেই চলছে। এদিকে হাসিনা ও তার কোণঠাসা আওয়ামী লীগ ট্রাম্পের পানে চেয়েছিল ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন নিয়ে। ভেবেছিল ডক্টর ইউনূসকে বুঝি এইবার চাপে ফেলতে পারবে ট্রাম্প। কিন্তু বাস্তবে দেখা গেল ডক্টর ইউনূস নিজে ফোনে কথা বলেন ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে, যাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষক ও কূটনীতিকরা, আর যা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ছিল অত্যন্ত হতাশার। এছাড়া ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর একের পর এক বাজিমাত করেই যাচ্ছেন। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অন্তর্ভুক্ত হওয়ার কথা চীনা প্রেসিডেন্টের মুখ দিয়েই বলিয়ে নিলেন ডক্টর ইউনূস। অপরদিকে মংলা পোর্টের প্রকল্পে ইন্ডিয়াকে আউট করে দিয়ে চীনকে ইন করালেন। এছাড়া বাংলাদেশের রোগীদের ভিসা না দিয়ে বিনা চিকিৎসায় মারতে চেয়েছিল ভারত, কিন্তু বিকল্প পথ খুঁজে নিয়েছেন ইউনূস সরকার। এদিকে কোনো কিছুতেই অন্তর্বর্তী সরকারকে দমাতে পারছে না হাসিনা ও তার মিত্র ভারত। ডক্টর ইউনূসের কূটনৈতিক কৌশল যে ভারতের আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল, তা এখন কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হয়েছে। যে কোনো সময় লণ্ডভণ্ড হয়ে যেতে পারে হাসিনা মোদির সাজানো বাগান। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।